আসসালামু আলাইকুম। বাংলা বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, একটা দীর্ঘ মহামারী কাল প্রায় কাটিয়ে উঠে আমরা এখনো প্রত্যেকেই সুস্থ আছি, সুন্দর আছি এবং ঘরে বন্দি থেকেও আমরা মানসিকভাবে ভালো আছি এই প্রত্যাশা করছি। আমার ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের। আমি আমিনা আক্তার লিপি, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়ছিলাম 2004 নম্বর কোর্সে বাংলা ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প। গত ক্লাসে আমরা পড়েছি প্রাগৈতিহাসিক গল্প, প্রায় শেষ করেছি। আমরা আজকে আরো কিছু কথা প্রাগৈতিহাসিক সম্পর্কে পড়ব এবং এরপরে একই গল্পগ্রন্থের আরেকটা চমৎকার গল্প চোর নিয়ে একটু আলোচনা করব। তো প্রাগৈতিহাসিক গল্পের আমরা মূল বিষয়টা গত ক্লাসে জেনেছি, আলোচনার যে বিষয়টা। তো প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে আলোচিত গল্পগুলোর মধ্যে অন্যতম, এবং এটা মানে শুধু যেহেতু আমরা সাহিত্যের ছাত্র বা ছাত্রী, তো আমাদের গল্প শুধু মানে ভালো লাগার জন্য বা সাহিত্য পাঠের জন্য পড়লেই হয় না, আমাদের পরীক্ষারও একটা ব্যাপার আছে, সেখানেও আমাদেরকে সাহিত্য পড়ার বিষয়টাকে কাজে লাগাতে হয়। কাজেই প্রাগৈতিহাসিক যেহেতু একটা গুরুত্বপূর্ণ গল্প, এখান থেকে প্রশ্ন হতে পারে। তো কি ধরনের প্রশ্ন, আমি সেগুলো নিয়ে একটু কথা বলছি। প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম আলোচিত গল্প আমি বলেছিলাম যে মানে অতসী মামি বা দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়কে সাহিত্যিক হিসেবে পরিচিত করেছে, কিন্তু খ্যাতি এনে দিয়েছে এই প্রাগৈতিহাসিক। এবং এই গল্পটার ক্ষেত্রে বা প্রশ্ন যদি হয় তো এমন হতে পারে যে প্রাগৈতিহাসিক গল্পে লেখকের কৃতিত্ব আলোচনা করো, অথবা এই গল্পের গঠন বৈশিষ্ট্য, অথবা শিল্পমূল্য আসতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গল্প থেকে হতে পারে, সেটা হচ্ছে ভিখু চরিত্র, মানে খুব অসাধারণ বলিষ্ঠ বিদ্রোহী একটা চরিত্র, যেটা সেই সময়ের প্রেক্ষাপটে মানে প্রায় কি বলবো যে মধ্যবিত্ত মানুষের মানসিকতায় যে বিষয়টা চাচ্ছিল মানিক বন্দ্যোপাধ্যায় ভিখু চরিত্রের মধ্যে দিয়ে ঠিক সেটাই তুলে ধরেছেন। তা আমি একটু প্রশ্নভিত্তিক আলোচনা করি যে শিল্পমূল্যর ক্ষেত্রে আমরা কি কি আলোচনায় লিখবো বা কি কি আলোচনা করব। তো যে কোনো বিষয়ের মানে তুমি ছোট গল্প বলো বা উপন্যাস বলো, শিল্পমূল্য আলোচনার ক্ষেত্রে তুমি দুটি ভাগে ভাগ করে নিয়ে সেটাকে আলোচনা করবে। একটা হচ্ছে তোমার কি বলে বিষয়বস্তুগত বিশ্লেষণ। তো প্রাগৈতিহাসিকের বিষয়বস্তুটা আমরা বলেছি যে এটা মানে নিরাবরণ সত্যের বলিষ্ঠ প্রকাশ, এবং এই প্রকাশের মধ্য দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় বা এই গল্পের মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যে একটা বিশিষ্ট স্থান দখল করে নিয়েছেন। মানে সাহিত্য যেখানে আবেগ প্রবণতায় বা রোমান্টিকতায় মাখামাখি ছিল, বা কি বলে যে একটা ভাব প্রবণতার একটা ব্যাপার ছিল সাহিত্যে, এই প্রথম মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে, প্রাগৈতিহাসিক গল্পে আমরা সেই ভাব প্রবণতার বিষয়টা দেখি না, বরং এটাকে আমরা কি বলবো যে সভ্যতার একটা মানে মেকি আবরণের স্বরূপ প্রকাশের একটা উদ্যত বিদ্রোহী ভঙ্গি আছে এই গল্পের মধ্যে। এবং সেই ক্ষেত্রে মানে ভিখু চরিত্রটা একটা গুরুত্বপূর্ণ চরিত্র অবশ্যই, এবং ভিখুর মধ্যে দিয়ে লেখক এই ব্যাপারটা সৃষ্টি করেছেন। আরেকটা যে ব্যাপারটা যে মানে ভিখুর যে ক্যারেক্টারটা, আমরা ক্যারেক্টারের আলোচনায় আসবো, কিন্তু বিষয়বস্তুর আলোচনার ক্ষেত্রে আমরা বলছি যে ভিখুর মধ্যে দিয়ে যে বলিষ্ঠতা লেখক দেখিয়েছেন, যে যেটা ওই সময়ে 30-এর দশকের প্রায় প্রতিটা মানুষের মধ্যে হতাশায়, দারিদ্র, বিষাদ, বঞ্চনায় মানে আচ্ছন্ন হয়ে যাওয়া প্রতিটি প্রাণ ঠিক এমন একটা চরিত্রের জন্যই বা এমন একটা প্রকাশের জন্যই ভিতরে ভিতরে খুব মরিয়া হয়ে উঠছিলেন, তারা চাচ্ছিলেন, কিন্তু আসলে ঠিক কি চাচ্ছিলেন সেটা যেন মানিক বন্দ্যোপাধ্যায় এই ভিখু চরিত্রের মধ্য দিয়ে তুলে ধরলেন মানুষের সামনে। তাই এই গল্পতে বিভৎসতার মধ্যে একটা অপূর্ব আনন্দ লাভ করে পাঠক। আরেকটা যেটা ব্যাপার যে বিষয়বস্তুর পরে যেটা হচ্ছে আঙ্গিকগত বিশ্লেষণটা, যে আঙ্গিক বিশ্লেষণের ক্ষেত্রে কি কি আসে, যে অলংকারের ব্যাপারটা আসে, ভাষার ব্যাপারটা আসে। ভাষাটা এমন যে কোনো সাহিত্যের ভাষাটা যদি আকর্ষণীয় না হয় তাহলে সেই সাহিত্যটা কাউকে আকর্ষণ করবে না।
মানে আকর্ষণীয় বলতে আমরা কি বোঝাচ্ছি, যে সেটা হচ্ছে চরিত্রের উপযোগী ভাষা হবে। ধরো আমরা পড়ছি এক ডাকাতের গল্প, ভিখু নাম্নী এক ডাকাতের গল্প, বা পাঁচির কথা আসছে, বা বসিরের কথা আসছে। এই শ্রেণীর মানুষ বা এই মানুষগুলো সমাজের একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করছে। এখন যিনি লিখছেন এদের কথা, তিনি কিন্তু ওই শ্রেণীর না বা ওই স্তরের না, কিন্তু তিনি যদি তার মতো করে ওদের কথা বলেন বা মানে ওদের বক্তব্যগুলো তার ভাষাতে প্রকাশ করেন, তাহলে কিন্তু সেই কথাটা বা সেই গল্পটা পাঠককে আকৃষ্ট করবে না। কাজেই যখন লেখক বা গল্পকার বা ঔপন্যাসিক যাদের কথা বলবেন, তাদের কথাটা তাদের ভাষাতেই বলতে হবে, এবং এই ভাষাটা প্রয়োগের ক্ষেত্রে লেখকের দক্ষতাটা গল্প বা উপন্যাসের বা সাহিত্যকে শিল্প সফলতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। আরেকটা ব্যাপার যেটা অলংকারগত বিশ্লেষণ, তোমরা প্রথম বর্ষে মানে ঢাকা কলেজের ছাত্রদের বলছি যে তোমরা প্রথম বর্ষে একটা কোর্স করেছো, রূপ রস ছন্দ অলংকার। তো এই কোর্সটা সাহিত্যের ছাত্রদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য অপরিহার্য একটা কোর্স, এবং প্রথম বর্ষেই তোমাদের এই কোর্সটা পড়ানোর কারণ হচ্ছে যেন তোমরা পরবর্তীতে মানে এই জিনিসগুলো সাহিত্যের মধ্যে থেকে খুঁজে বের করতে পারো বা মানে সহজেই বুঝতে পারো যে কোন অলংকারগুলো কি এবং সাহিত্যে সাহিত্যিকরা সেটাকে কিভাবে ব্যবহার করছেন। তো যখনই তোমরা কোনো গল্প বা উপন্যাস পড়বে, যেহেতু মানে আমরা সাহিত্যের ছাত্রছাত্রী বা সাহিত্যের শিক্ষক যাই হোক, আমাদের মানে শুধু একটা সাহিত্য পাঠ করলেই হয় না, আমাদের একটা পরীক্ষারও মুখোমুখি হতে হয়। কাজেই যখনই আমরা কোনো সাহিত্য পড়ব, তখন একই সঙ্গে সেটার ভিতরে যে অলংকারগুলো আছে, প্রথমবার যখন আমরা পড়বো সেটা আনন্দের জন্যই পড়বো, কিন্তু পরের বার যখন আমরা পড়বো সেটাকে মানে বলতে গেলে প্রমথ চৌধুরীর ভাষায় ব্যবচ্ছেদ করব, কোথায় কি আছে সেভাবে, মানে অলংকারগুলো কোথায় উপমার ব্যবহার করছেন, উৎপ্রেক্ষা, সমাসোক্তি বা বক্রোক্তি, তারপরে বিভিন্ন যে অলংকার মানে শব্দালংকার এবং অর্থালংকারের যে ব্যাপারগুলো আছে, সেইগুলোর প্রয়োগে লেখক ভাষাকে কতটা সফল করে তুলতে পেরেছেন, বা সেখানে লেখকের কোনো ব্যঙ্গোক্তি আছে কিনা, বা থাকলে সেটা কেন কিভাবে বক্তব্যের উপযোগী হচ্ছে কিনা এই অলংকারগুলো, সেগুলো আমাদের খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে দেখাতে হবে যে এই এই কারণেই হচ্ছে এই সাহিত্যটা বা এই ছোট গল্পটা অথবা এই উপন্যাসটা লেখক মানে সার্থকতার দাবি রাখে। তো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করবো। আর ভাষার ব্যাপারটা আমরা বলছি যে সব দিকে খেয়াল করে ভাষাটাকে আমরা বিশ্লেষণ করব, যে চরিত্রের উপযোগী বলতে শুধু যে মানে তার স্তরটা সেটা না, তার পরিবেশটাকে আমরা কিন্তু একটু দেখবো, যে হয়তো যেখানে সে বাস করছে, আমরা ভিখুর কথাই বলছি, যে যেখানে সে বাস করছে তার চরিত্রটা ধর্মগত দিক থেকে আমরা বিশ্লেষণ করতে পারি, মানে কিভাবে যে সে যার সঙ্গে মিশছে, হয়তো সে নিজে একটা ধর্ম লালন করছে, কিন্তু তার আশেপাশের পরিবেশটা অন্য আরেকটা ধর্ম লালন করছে বা পালন করছে। তো পাশাপাশি মেশার কারণেও কিন্তু একজন আরেকজনের ভাষার দ্বারা প্রভাবিত হচ্ছে। তো এই সমস্ত নানা ক্ষেত্রে লেখকের দৃষ্টিভঙ্গিটা, লেখকের মানে তীক্ষ্ণতা, দৃষ্টির তীক্ষ্ণতাটা তুলে ধরে আমরা ভাষা এবং অলংকারগুলো বিশ্লেষণ করব। এবার আসা যাক মানে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা আমরা বলেছি, যে ভিখু চরিত্র। ভিখু খুবই চমৎকার চমৎকার, ওই যে আমরা বললাম যে বিভৎস এবং সুন্দর, বিভৎসতার মধ্যে একটা অপূর্ব আনন্দ লাভ করে, এটা হচ্ছে ভিখু চরিত্রের মধ্য দিয়ে। আমি একটু মানে বিজ্ঞানের ভাষায় যদি বলি যে কিভাবে ব্যাপারটা ঘটলো, যে দেখো ডারউইনের একটা তত্ত্বের কথা আমরা সবাই খুব ভালোভাবে জানি, এবং এই করোনা কালে এই মহামারীর মধ্যে আমরা সেটা আরো ভালোভাবে জেনেছি, যে সেটা ব্যাপারটা কি, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, তার মানে যোগ্যতররাই হচ্ছে টিকে থাকে। এই করোনা কালে দেখো যে মানে অনেকেই মারা গেছে, বিশেষ করে উন্নত বিশ্বে তো মানে লাখ লাখ ছাড়িয়ে গেছে, যদিও আমাদের দেশে সেটার হিসাবটা একটু কম, কিন্তু মানে আমরা এটাকে এইভাবে বিশ্লেষণ করতে পারি যে ডারউইনের তত্ত্বের আলোকে, যে আমরা সার্ভাইভ করতে পেরেছি, আর এই কারণে যে প্রায় বছর ঘুরে এলো আমরা এখনো টিকে আছি। তো এই যে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, এবং আরেকটা প্রবাদ আছে যে বীরভোগ্যা বসুন্ধরা, এই দুটি ব্যাপার
যদিও একই বিষয়, যে একটা মানে কি বলে যে আত্মরক্ষা এবং আত্মপ্রতিষ্ঠা, এই যে ব্যাপারটা, যেটা আমরা বিজ্ঞানে পড়ছি সার্ভাইভেল অফ দ্য ফিটেস্টের কথা, বা আমরা সাহিত্যে বা প্রবাদে পড়ছি বীরভোগা বসুন্ধরা, এই দুটি তত্ত্বের বা দুটি বাক্য অর্থগত দিক থেকে একই, এবং এটারই একটা সফল সুন্দর প্রকাশ আমরা বলতে পারি যে ভিক্ষু চরিত্রের মধ্য দিয়ে। এবং এই ভিক্ষু চরিত্রটা বা ভিক্ষু চরিত্রের মতো এমন মানে বলিষ্ঠ, সতেজ, বিদ্রোহী চরিত্র বাংলা সাহিত্যে ভিক্ষুর পূর্বেও ছিল না, এবং আমার মানে এখনো পর্যন্ত ভিক্ষুর মতো এমন একটা চরিত্র তৈরি হয়নি। ব্যাপারটা কেমন দেখো, যে গল্পটির নাম প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক বা ইতিহাসের পূর্বের যে অবস্থাটা, আদিম যে অবস্থাটা, সেখানে মূল বিষয়টা কি ছিল, যে আত্মরক্ষা। তখন আদিম মানুষ কি করত, যে বনে জঙ্গলে বসবাস করত, গুহায় বসবাস করত, এবং নিজেদের মানে কি বলে যে হিংস্র সাপদের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকতে হতো, এবং নিজেদের প্রয়োজনই এই হিংস্র পশুদের কাছ থেকে আত্মরক্ষার জন্য কিন্তু তারা যুদ্ধবদ্ধ জীবন গড়ে তোলে। প্রাগৈতিহাসিক একটা সময়ের কথা আমরা পড়ছি, কিন্তু সেই সময় ব্যাপারটা কি ছিল, যে আত্মরক্ষা এবং আত্মপ্রতিষ্ঠা, এবং সেই সময় তারা সেটা করতে পেরেছে বলেই হিংস্র পশুর আক্রমণ থেকে নিজেদের বাঁচিয়ে প্রতিষ্ঠিত মানে আত্মপ্রতিষ্ঠিত করতে পেরেছিল বলেই মানব সভ্যতাটা কিন্তু এত দূর পর্যন্ত বিকশিত হতে পেরেছে। তো এই যে আত্মরক্ষা এবং আত্মপ্রতিষ্ঠার একটা মানে জলজ্জান্ত উদাহরণ, এত বলিষ্ঠ উদাহরণ ভিক্ষু চরিত্রের মধ্যে আমরা প্রথম বাংলা সাহিত্যে দেখতে পাই। মানে একটা হাতে বর্ষার খোঁচা খেয়ে মানে তার যে একটা হাত অকেজো হয়ে আছে, এই কষ্টে সে কিন্তু মরমে মরে যাচ্ছে। সংসারে এত অসংখ্য মানে এটা কি বলে যে অথর্ব নরনারী বেঁচে আছে, কিন্তু তার মতো মানে নিজের উপলব্ধি যে এত বড় বুকের পাটা এবং শরীরে এত শক্তি নিয়ে সে যে মানে মরমে মরে আছে, এটা সে সহ্য করতে পারছে না। মানে নিয়তির এই নির্মম পরিহাসটাকে সে মেনে নিতে পারছে না, সে বিদ্রোহ করছে। বিদ্রোহ করছে কি, তার ভিতরে প্রতিহিংসা জেগে উঠছে। এবং আরেকটা ব্যাপার কি, যে সে যখন লেখক বর্ণনা করছেন, যখন পেলাদের বাড়িতে সে আগুন ধরিয়ে দিয়ে চলে যাচ্ছে, অন্য কোথাও চলে যাচ্ছে, লেখক বর্ণনা করছেন যে তার আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায়ের শুরু হলো। তার মানে তার জীবনের প্রথম পর্যায়টা কি ছিল, সেটাও ছিল আদিম এবং অসভ্য। পেশায় সে ডাকাত, এবং সে ডাকাতি করছে মানে কি বলে যে আমরা গত ক্লাসেও কথা বলেছি যে শুধু অর্থনৈতিক প্রয়োজনই না, একটা ডাকাতের মধ্যে সে একটা বিকৃত আনন্দ পাচ্ছে। আনন্দ পাচ্ছে কি, স্ত্রীর সামনে স্বামীকে আঘাত করে বা মায়ের সামনে সন্তানকে আঘাত করে সে একটা বিকৃত আনন্দ পাচ্ছে এই ডাকাতির জীবনে। মানে এটা কি বলে যে আত্মপ্রতিষ্ঠা বা একটা হিংসা। মানুষ কি করছে, যে তাকে টিকে থাকার জন্য সে যে কাজটা করছে সে টিকে থাকার জন্য করছে। সমাজ তাকে বঞ্চিত করেছে বা অর্থনৈতিক দিক থেকে সে নিগৃহীত, নিষ্পেষিত, কিন্তু সেই নিষ্পেষণটা সে মেনে নিচ্ছে না। যখন সে মানে সমাজের কাছে ভালোভাবে কিছু পাচ্ছে না, তখন সে ছিনিয়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে, এবং এই কেড়ে নেওয়ার মানে মধ্য দিয়ে তার একটা আদিম উল্লাস সে বোধ করছে, আনন্দ করছে। এরপর মানে আদিম অসভ্য জীবনের প্রথম পর্যায়ের আরেকটা ব্যাপার আমরা দেখছি, যে যখন পেলার তাকে বনে ফেলে রেখে আসছে, তখন সে কি করছে, যে মানে লেখক একটা লাইন বলছেন, যে যে অবস্থায় বনের বাঘ, যে বনে বনের বাঘ পর্যন্ত থাকে না, সেই বনে ভিখু জীবন যাপন করছে, মানে বেঁচে থাকছে, এবং জোক, সাপ, মশা, কীটপতঙ্গ, নানা পোকামাকড়ের সঙ্গে সে সংগ্রাম করতে করতে প্রায় মরে যাচ্ছিল। সেখান থেকে সে তার জীবনী শক্তি, লেখক বলছেন মানুষ সে মরিবে না, কিছুতেই মরিবে না, এবং সে কিন্তু মরেনি। মানে সংগ্রাম, তার যে মানে শরীর অকেজো, সে নড়তে পারছে না, কিন্তু তার ভিতরের যে শক্তি, মানসিক শক্তি কিন্তু তাকে বাঁচিয়ে রেখেছে, এবং সেখান থেকে কিন্তু সে একদম তার পূর্বের জীবনে ফিরে এসেছে, সে সার্ভাইভ করেছে। এই যে মানসিক শক্তি, এবং এই শক্তি শরীর যখন তার চলছে না, তখন কিন্তু মন তাকে চালিত করছে, এবং তাকে একদম
মানে ওই শুধু ডান হাতটা বাদ দিয়ে মনের শক্তিতেই কিন্তু সে পুনরায় জীবনে ফিরে এসেছে এবং সেটা সে মানুষ বলেই সম্ভব হয়েছে। এই যে বিদ্রোহ, মানে এটা যেন একটা, মানে কি বলে যে নিয়তির সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকার মতো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার কি যে যে দেখো আমরা আদিম যে কি বলে আদিমতার যে কথাটা বলছি, যে যেটা এখানে ফ্রয়েডকে আমরা বারবার আনছি, যে ক্ষুণ্ণিবৃত্তি এবং এরপরে জৈবিক তৃষা, যে যখন ডাকাতি করে সে সচ্ছলতার মুখ দেখছে তখন সে সঙ্গীর অভাব অনুভব করছে এবং এটা করতে যেয়ে সে কি করছে, মানে পাচিকে অধিকার করতে যেয়ে সে বশিরকে নির্মমভাবে হত্যা করছে। এটাও কিন্তু আদিম যুগের একটা, মানে কি বলে যে প্রথার মতো একটা ব্যাপার, যে তোমরা আদিম সমাজগুলোর অনেকেই জানো যে সেই সময়ে মানুষ যেমন পশুর সঙ্গে সংগ্রাম করতো, সাপত সংকুল হিংস্র পশুর সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকতো, ঠিক তেমনি তার প্রতিপক্ষ, মানে যখন গোষ্ঠীবদ্ধ মানুষ মানে দলগত জীবন যাপন করছে তখন এক দলের সঙ্গে আরেক দল যুদ্ধ করছে, সংগ্রাম করছে, সেটা কি জন্য? আত্মপ্রতিষ্ঠার জন্য, নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য। এবং তারা কি করছে? সেই সংগ্রামে জমি দখল করছে, সেই সঙ্গে নারীকে দখল করছে, মানে তাদের খাদ্য এবং মানে ভোগের যে ব্যাপারগুলো সেটাকে তারা নিশ্চিত করছে এবং এভাবেই কিন্তু সভ্যতা এগিয়ে গেছে। তো ভিকুর মধ্যেও আমরা ঠিক সেই ব্যাপারটা দেখছি, যে দেখো পাঁচিকে অধিকার করতে গিয়ে সে নির্মমভাবে বশিরকে হত্যা করছে এবং এরপরে সে পাঁচিকে নিয়ে বশিরের অর্থ সম্পদ নিয়ে সে যখন সে রওনা দিচ্ছে বা চলে যাচ্ছে, তার মধ্যে একটা মানে কি বলে যে জয়ের একটা উল্লাস কাজ করছে, আত্মপ্রতিষ্ঠার একটা উল্লাস কাজ করছে এবং তার মধ্যে দিয়েই কিন্তু আমরা সভ্যতার একটা মানে কি বলে যে এগিয়ে যাওয়ার একটা ব্যাপার দেখতে পাচ্ছি, যে মানুষ আদিম অসভ্য জায়গা থেকে ঠিক এভাবেই সংগ্রাম করে প্রতিপক্ষকে পরাজিত করে আত্মপ্রতিষ্ঠা, আত্মরক্ষা এবং আত্মপ্রতিষ্ঠার মধ্যে দিয়ে এগিয়ে এসেছে দ্বিতীয় পর্যায়ে। আর আরেকটা ব্যাপার, যে ভিকুর যে অসহায়তার ব্যাপারটা, সেটাও কিন্তু আমরা একটু আগে কথা বলেছি, যে আর বিদ্রোহের যে ব্যাপারটা আমরা বলেছিলাম, যে শ্রেণীগত একটা চেতনার ব্যাপার, যে সে যখন কি বলে যে স্নানরত নারীর কাছে ভিক্ষা চেয়ে পায় না, তখন সে কি করছে, যে একটা বন্য হাসি দিচ্ছে, যে হাসি দেখে সেই বধূরা ভয় পাচ্ছে এবং সেই ভয়ে সে আনন্দ পাচ্ছে। মানে তার যে শ্রেণীগত অবস্থান এবং তাদেরকে যারা তাকে ভিক্ষা দিচ্ছে না এবং যাদের কারণে তার অবস্থানটা আজকে অর্থনৈতিক দিক থেকে এই পর্যায়ে সে মনে করছে এবং মানে তাদেরকে যে একটু ভয় দেখাতে পারছে, এটাও তার একটা বিদ্রোহের একটা কি বলে যে ব্যাপার মনে হচ্ছে বা বিদ্রোহের একটা প্রকাশ মনে হচ্ছে। আরেকটা ব্যাপার, যে তার মধ্যে যে প্রতিহিংসাটা কাজ করছে সেটাও কিন্তু তার বিদ্রোহেরই নামান্তর। সে বিনু মাঝির চালার নিচে থেকে সে যখন তার সুখী সংসারটা দেখছে তখন তার ভেতরটা একদম জ্বলে যাচ্ছে, তার মনে হচ্ছে যে বিনু মাঝির চালাটাতে আগুন ধরিয়ে দেয়। এবং তার আরেকটা কি মনে হচ্ছে, যে দেখো যে জগতের সমস্ত পুরুষকে সে হত্যা করে সমস্ত খাদ্য এবং নারী সে ভোগ করবে। তার মানে ওই যে ফ্রয়েডটাকে আমি বলছি যে লেখক এত সচেতন ভাবে, যে এত মানে কি বলে যে গল্পের পরতে বিষয়বস্তুর ভাজে ভাজে এমন ভাবে ফ্রয়েডকে তিনি ঢুকিয়ে দিচ্ছেন, যে মানে মানসিক বিকাশটাকে বা পরিবর্তনটাকে বর্ণনার ক্ষেত্রে আমরা আশ্চর্য না হয়ে পারি না, যে এত চমৎকার ভাবে তত্ত্বগুলোকে লেখক বিষয়বস্তু এবং চরিত্রের ভাজে ভাজে উপস্থাপন করেছেন বা মানে কি বলে যে সুইয়ের মতো করে বুনেছেন। তো ভিকু চরিত্র আমরা মোটামুটি প্রথম মানে আজকের ক্লাস এবং এর আগের ক্লাস, এই দুটি ক্লাস মিলিয়ে তোমরা যদি ভিকু চরিত্রটা একটু দেখো, আমার মনে হয় যে প্রাগৈতিহাসিক গল্পটাতে তোমাদের সমস্যা থাকার কথা না। তারপরেও তোমরা পড়ো, আলোচনা করো এবং আমি বারবার বলেছি যে নিজস্ব দৃষ্টিভঙ্গি অবশ্যই প্রয়োগ করবে, যেখানে তোমার যেমন মনে হচ্ছে এবং মনে হওয়ার পিছনে তোমার যুক্তিগুলো তুলে ধরবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি প্রাগৈতিহাসিক গল্প। এরপরে আমরা প্রাগৈতিহাসিক গল্প গ্রন্থের পরবর্তী গল্প, যেটা আমাদের পাঠ্য এবং খুব চমৎকার একটা গল্প এবং ভিকুর বা প্রাগৈতিহাসিকের একটা মানে বিপরীত ধারণার গল্প, চোর।
খুবই চমৎকার গল্প, যারা ইতোমধ্যে পড়েছো তারা জানো। এবং আমরা মানে যদি তুমি ভিখু এবং চোর গল্পের যে নায়ক বা মূল চরিত্র, কেন্দ্রীয় চরিত্র মধু, মানে একটা বিপরীত ধর্মীয় চরিত্র, কিন্তু সমাজে অবস্থানগত বা শ্রেণীগত অবস্থানে কিন্তু দুজন একই, একজন ডাকাত এবং একজন চোর, এবং দুজনেরই অর্থনৈতিক অবস্থাটা একই জায়গায়, কিন্তু মানে অর্থ উপার্জনের মাধ্যমটা ভিন্ন। দুজনই অবৈধ উপায়ে অর্থ উপার্জন করছে, কিন্তু মধু যে চোর সে হচ্ছে মানে সাহস এবং শক্তির অভাবে চোর। যদি ভিখুর মতো তার সাহস এবং শক্তি থাকতো তাহলে সে চুরি না করে ডাকাতি করতো, লেখক সেটাও জানিয়ে দিচ্ছেন। তবে যাই হোক, আমাদের তুলনামূলক আলোচনা না, তবে মানে তোমরা যখন গল্পগুলো পড়বে অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার রাখবে, কারণ কি ধরনের প্রশ্ন হবে সেটা তো আমরা এখনই বলতে পারছি না, পরীক্ষার হলে যেয়ে বলতে পারবো। কাজেই মানে যে কোনো ধরনের প্রশ্ন যদি এমন হয় যে ভিখু এবং মধুর চরিত্রের তুলনামূলক আলোচনা আসতেই পারে, ঠিক আছে, তো আমরা যেন সেটা মানে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারি, ওইভাবে দৃষ্টিটাকে সজাগ রেখে আমরা গল্পগুলো পড়ব। তো যাই হোক, আমরা বলছিলাম এক চোরের কাহিনী, মধু এবং তার স্ত্রী হচ্ছে কাদু। কাদু এবং আমরা যেটা দেখি যে ভিখুর মধ্যে আমরা যেটা দেখিনি, যে কোনো মানে মানে ভিখু একদমই আদিম একজন মানুষ, মানে আত্মরক্ষা এবং আত্মপ্রতিষ্ঠা যার একমাত্র লক্ষ্য, এবং সে কি করছে যে ক্ষুণ্ণবৃত্তি এবং জৈবিক তৃষা এই দুইটা মেটানোর জন্য সে তার যাবতীয় কাজ করছে, তার হিংসা, তার কি বলে যে বিদ্রোহ, তার অসহায়ত্ব, সমস্ত কিছু এই দুটোকে কেন্দ্র করে। কিন্তু আমরা মধুর মধ্যে দেখবো যে মধু আসলে মানে যদিও পেশায় সে চোর, কিন্তু মানে তার মধ্যে একটা প্রেমিক পুরুষ বাস করছে, এবং সে কি করছে যে অনুভূতি প্রবণ একজন মানুষ। মধু একজন অনুভূতি প্রবণ মানুষ, তার মধ্যে প্রেম আছে, হতাশা আছে, গ্লানি বোধ আছে, দ্বন্দ্ব আছে, বিবেচনা বোধ আছে, এবং কি বলে যে এই সমস্ত সমন্বয়ে তার মধ্যে স্থায়ীভাবে একটা নিঃসঙ্গ বোধ এবং অস্তিত্ব জিজ্ঞাসার পীড়ন আমরা দেখতে পাই। গল্পটার মধ্যে দুটি চোরের কাহিনী বর্ণিত হয়েছে, এবং যার মানে মূল যে গল্পটা সেটা মধুকে কেন্দ্র করে, মধু নামক চোরকে কেন্দ্র করি। আমরা দেখি যে মধু মানে চুরি তখনই করে যখন তার মানে সংসারটা একদমই অর্থকষ্টে জর্জরিত হয়ে যায়, বা দারিদ্র্যের তাড়নায় যখন সে পীড়িত হয় তখনই সে চুরি করতে যায় বা তার পেশায় সে নেমে পড়ে। এবং এই পেশা মানে চুরি করতে যে সে করে না এমন কোনো বোধ তার মানে কাজ নেই, মানে কোনো ধরনের মানবিক বোধ সে সময় তার মধ্যে কাজ করে না। সে ছোট শিশুর গলা থেকে গহনা ছিনিয়ে নেয়, বা দরিদ্র বৃদ্ধের দরিদ্র কৃষকের সারা বছরের সঞ্চিত ফসলের অর্থ সে জুয়ার ফাঁদে ফেলে নিয়ে নেয়, তারপরে সে পকেট মারছে, যখন যেভাবে মানে সুবিধা হচ্ছে সে উপার্জন করছে অবৈধ উপায়ে। তার মানে যে অর্থ উপার্জনের ক্ষেত্রে অন্যকে ঠকিয়ে অর্থ উপার্জনের ক্ষেত্রে তার মধ্যে কোনো ধরনের মানবিকতা বোধ কাজ করে না। কিন্তু আমরা মানে মধুর মধ্যে একজন প্রেমিক পুরুষকে দেখতে পাই যে ক্ষুণ্ণবৃত্তি নিবারণের পরে যখন তার মানে জৈবিক তৃষা মেটানোর প্রয়োজন হয়, তখন সে চাইলেই যেখানে মাসিক 10 টাকা মাসোহারা এবং ভরণ পোষণের বিনিময়ে সৌদামিনীকে ঘরে আনতে পারত, সেখানে আমরা দেখি যে সে বেশ কয়েক বছর জেলে যাবার ভয় মাথায় করে, এবং কি বলে যে 200 টাকা পণ দিয়ে রূপে এবং গুণে অনন্যা কাদুকে তার ঘরে নিয়ে আসে। এবং এই যে কাদুকে ঘরে নিয়ে আসা, সে যদিও সমাজে নিম্ন শ্রেণীতে তার অবস্থান, অতগুলো টাকা দিয়ে একটা মেয়েকে ঘরে বিয়ে করে আনা মানে তার রূপ যৌবনের কাছে, তার কাছে মনে হয়েছে এই টাকা কিছুই না। মানে এই যে তার রূপ তৃষা, তার প্রেম, এটা কিন্তু মধু চরিত্রের একটা অনন্য দৃষ্টান্ত। এবং আমরা দেখেছি যে মধুর মধ্যে বিভিন্ন সময়ে মানে অমানবিক বোধ কাজ করলেও, বা এটা কি বলে যে বন্য পশুত্ব কাজ করলেও, এই স্ত্রীকে ভালোবাসার ক্ষেত্রে তার মধ্যে কখনো মানে হিংস্রতা দেখা দেয়নি। সে রাগ হয়েছে, দাঁত কিরমির করেছে, কিন্তু কখনো তার
গায়ে হাত তোলেনি। মানে এই যে প্রেম, এই প্রেমটা আসলে একজন চোরের মধ্যে মানে চোরকে তার চারিত্রিক দিক থেকে অতুলনীয় করে তুলেছে। শুধু প্রেম না, মানে প্রেম দানই না, প্রেমের প্রত্যাশাটা তার কাছে একদম সমপরিমাণ ছিল। যে যখন আমরা দেখি যে জ্বর গায়ে সে চুরি করতে বের হচ্ছে, সেই সময় কাদু যখন তাকে বারণ করছে না বা সে মনে করার চেষ্টা করছে যে বিগত জ্বরের কয়েকদিনে কাদু তাকে ঠিক মতো সেবা করেনি, তার কাছে আসেনি, তাকে খেতে দেয়নি, মানে এই বিষয়গুলো তাকে পীড়িত করছে। মানে যে যে ভালোবাসাটা সে দিচ্ছে, সেই ভালোবাসাটা এতকাল কাদু তাকে ঠিক মতোই ফেরত দিয়েছে, সেবা দিয়ে, স্নেহ দিয়ে, সমস্ত কিছু দিয়ে, কিন্তু মানে এই সময়ে তাকে সেভাবে দেয়নি এবং তার মনে হয়েছে যে এটা আসলে মানে তার সংসারে যে আসছে যে দারিদ্র্য, সেই দারিদ্র্যের কারণেই কাদুর মনটা বিষিয়ে গেছে এবং সে কারণে তার মনটা ফিরে গেছে মধুর দিক থেকে। আর তার সেই মানে হারানো প্রেম, স্নেহ, ভালোবাসা উদ্ধার করার জন্য জ্বর শরীরে সে বৃষ্টি মাথায় করে বের হয়েছে উপার্জন করতে বা চুরি করতে। তারপরে মধুর প্রেমের আরেকটা ব্যাপার আমরা দেখি যে যখন সে রাখাল মিত্রের বাড়িতে চুরি করতে যায়, তখন খুব অল্প সময়ের জন্য হলেও রাখাল মিত্রের কিশোরী মেয়ের প্রতি সে প্রেমার্ত হয়, হয়তো কামার্ত হয়, কিন্তু মানে তাকে দেখে তার ভিতরের যে অনুভূতি, তার অসৎ জীবন, তার ভয়ে ভরা একটা ভিন্ন জীবনের প্রতি তার নিজের যেমন ঘৃণা এবং অনুশোচনা জন্মে, ঠিক তেমনি ভালো হয়ে যাওয়ার বা কি বলে যে একটা সৎ জীবনের প্রতি তার যে কামনা জাগে, এটা আসলে আমরা মানে রাখাল মিত্রের মেয়ের প্রতি তার কামনা বা কামার্ত ভাবের চাইতে প্রেমার্ত ভাব দিয়ে ব্যাখ্যা করতেই ভালো লাগে, বা মানে জিনিসটা আমার কাছে মনে হয় যে একটু সুন্দর হয়। আরো ব্যাপার দেখো যে শুধু প্রেমের ব্যাপার নেই, মধুর কাছে কিন্তু বিবেচনা বোধও মানে মধুর মধ্যে আমরা দেখি যে যখন সে দেখছে যে কাদু তার কাছে মানে গত 4 বছরে যা চায়নি এখন চাইছে, যে তার কাছে সচ্ছলতা চাইছে, গহনাগাটি চাইছে, তখন তার মনে হয়েছে যে মানে কাদু যে রূপ যৌবন দিয়ে তার সেবা করেছে, স্নেহ করেছে, তার বিনিময়ে সে এটা চাইতেই পারে, এটা তার মানে অধিকারের মধ্যে পড়ে এবং এ কারণেই তার মানে চুরি করতে যাওয়ার দিন, অসুখ শরীরে বৃষ্টি মাথায় করে চুরি করতে যাওয়ার দিন কাদুর এটা কি বলে যে কঠিন আচরণটা বা সেই সময়ে তার কাছে মনে হচ্ছে স্নেহহীন আচরণটা মানে অপ্রত্যাশিত বা কি বলে যে অযৌক্তিক মনে হয়নি। এরপরে দেখি যে আমরা মধু চরিত্রের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করতে দেখি, যেটা মানে আমরা যদি প্রাগৈতিহাসিকের ভিক্ষুর সঙ্গে তুলনা করি, যে সেটা ভিক্ষুর মধ্যে একদমই ছিল না। আমরা একটু আগেও বলেছি কথাটা যে যখন মধু অসুস্থ শরীরে বের হচ্ছে, তখন মানে রাস্তায় যেতে যেতে তার মনে হচ্ছে যে এই রাতে, এই বৃষ্টিময় রাতে মানে সবচেয়ে দরিদ্র ঘরের স্ত্রীও তার স্বামীকে মানে কাজ করতে পাঠায় না, কাজের জন্য পাঠায় না। এই সূত্রে কাদুর উপরে তার রাগ হয় ঠিক, কিন্তু সেই সঙ্গে তার মধ্যে একটা মানে গ্লানিবোধ কাজ করে, অনুশোচনা বোধ কাজ করে এবং সে তার আজন্ম করে আসা পেশার প্রতি ঘৃণা বোধ করে। একটা দ্বন্দ্ব, একটা গ্লানি, যে পাপ পূর্ণ বোধ জাগ্রত হয়, যে চেতনাটাকে লেখক তুলনা করছেন যে আদি দস্যু রত্নাকরের সঙ্গে, যে রত্নাকরের যে অনুভূতি হয়েছিল পাপ পুণ্যের ব্যাপারে এবং যেখান থেকে সে তার পেশা থেকে ফিরে আসে এবং সাধু বা সন্ন্যাসী জীবনযাপন করে, হয়তো বা ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য আমাদের মনে হয়েছিল যে লেখক হয়তো তেমন একটা অনুভূতি মধুর মধ্যে দিয়ে সঞ্চারিত করছেন, কিন্তু আমরা দেখছি যে মধুর এই দান্তিক অবস্থাটা, যে তার পাপ পুণ্যের বোধটা, তার নিজস্ব জীবন আচরণের জন্য গ্লানিবোধ, ঘৃণাবোধ এবং যারা সৎ জীবনযাপন করছে তাদের মধ্যে একটা জীবনের জন্য তার যে হিংসায় জ্বলে যাওয়া, এগুলো খুব সাময়িক সময়ের জন্য, কিন্তু এই যে দ্বন্দ্ব বিক্ষুব্ধ যে মানসিকতাটা লেখক তুলে ধরেছেন মধু চরিত্রের মধ্য দিয়ে, এই অবস্থাটাই আসলে মধু চরিত্রটাকে একটু মানে বিশেষত্ব দান করেছে। একজন চোর বা কি বলে যে অমানবিক বিকৃত মানুষ, বিকৃত মনের মানুষের মধ্যে তার এই মানে দ্বন্দ্ব বিক্ষুব্ধ অবস্থাটা মানে তাকে কি বলছে যে একদম মানুষের, আধুনিক মানুষের পর্যায়ে নিয়ে এসেছে। এবং আমরা দেখি যে গল্পের এই অংশগুলো
মধুর মনের যে দ্বন্দ্ব বিক্ষুব্ধ অংশগুলো, এই অংশগুলোই মোটামুটি মানে মানে মধু চরিত্রকে ঔজ্জ্বল্যতা দান করেছে। এবং তার যে ভালো হতে চাওয়া, ভালো জীবনযাপনে ফিরে আসা, যদিও আমরা বলছি যে সেটা খুব সাময়িক সময়ের জন্য, কিন্তু তারপরেও এটা মধু চরিত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। আরেকটা ব্যাপার আমরা দেখি যে ভাগ্য বিশ্বাসের ব্যাপার, যে কোনো দুর্বল মানুষই কিন্তু ভাগ্যে বিশ্বাস করে, বা মানে আমরা ভাগ্যকে আসলে তখনই আমরা বিশ্বাস করি যখন আমাদের মানে কর্মের বাহিরে যে, কিন্তু আমরা দেখছি যে মধু যখন মানে দ্বন্দ্বে বা এটা কি বলে যে নিজের ভিতরে সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল এই রাতে, বা এই অসুস্থ শরীরে সে যখন মানে একদমই অনিচ্ছায় স্ত্রীর উপর অভিমান করে সে চুরি করতে বের হয়েছিল, তখন কি বলে যে রাখাল মিত্রের ছেলেকে তার বাড়ির অদূরবর্তী ঘাটে অবস্থান করতে দেখে তার মনে হয়েছে যে আজকে আসলে মানে ঈশ্বর বা প্রকৃতি তার জন্য চুরির একটা চমৎকার পরিবেশ তৈরি করে রেখেছেন, আর এই কারণেই যে আজকে গতকাল রাতে তার জ্বর ছেড়ে গেছে, আজকে বৃষ্টিটাও মানে আবহাওয়াটাও খুব চুরির জন্য উপযুক্ত, এবং রাখাল মিত্রের জোয়ান ছেলেটা, গোয়ার ছেলেটা আজকে বাসায় অবস্থান না করে সে অবস্থান করছে কোথায়, যে নৌকার মধ্যে অবস্থান করছে। যদি মধু ধরাও পড়ে তাহলে তার জন্য খুব একটা সমস্যার কিছু হবে না। তো এই যে ভাগ্য বিষয়, এটা কিন্তু একজন মানে অমানবিক মানুষ না, একজন কি বলে যে সভ্য মানুষের একটা বৈশিষ্ট্য। আর গল্পের আরেকটা ব্যাপার আমরা দেখি যে লেখকের কৌতুক, মানে এটাকে অনেক সমালোচক বলেছেন ড্রামাটিক আয়রনি, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে ড্রামাটিক আয়রনের যে ব্যাপারটা, যে চরিত্র জানতে পারে না, গল্প বা উপন্যাসের চরিত্র জানতে পারে না যে তার কার্যকলাপের ফলটা কি হচ্ছে, কিন্তু পাঠক জানতে পারে। কিন্তু আমরা খুব সচেতন ভাবে তুমি দেখো যে আমরা যখন প্রথমবার গল্পটা পড়ি, আসলে আমরাও কিন্তু জানতে পারি না যে মধু যখন চুরি করতে যাচ্ছে তখন আসলে শেষ পরিণতিটা কি হচ্ছে। কাজেই যে এটাকে যদি আমরা ড্রামাটিক আয়রনি বলি, যে দুইটা সমান্তরাল চুরির ঘটনা, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে লেখকের একটা কৌতুক, আয়রনির চাইতে যে লেখকের কৌতুক। মধু যখন চুরি করতে গিয়ে ভাবছে যে রাখাল মিত্র দীর্ঘদিন বিদেশে বহু পরিশ্রম করে অর্থ উপার্জন করেছে, কি জন্য, যে দেশে সে রাজার খাজনা দেবে, নিজের ঋণ দেবে, জমি কিনবে, মেয়ের বিয়ে দিবে, সেই টাকা মানে মধু বিকৃত হাসি হেসে মনে করছে যে সে, রাখাল মিত্র একবারও ভাবেনি যে সেই টাকাগুলো কাজে লাগবে কার, মধু ঘোষের, এবং মধু ঘোষের স্ত্রীকে খুশি করার জন্য। এবং একই সমান্তরালে যে দেখো যে যখন মধু ঘোষ বা চোর মধু রাখাল মিত্রের সারা জীবনের সম্পদ চুরি করতে যাচ্ছে, কষ্টার্জিত সম্পদ চুরি করতে যাচ্ছে, তখন একই সময়ে তার মানে সম্পত্তি চুরি করতে যাচ্ছে, তখন তার ঘরের সবচেয়ে মূল্যবান সম্পদটা চুরি হয়ে যাচ্ছে সেই রাখাল মিত্রেরই ছেলে পান্নালালের দ্বারা। মানে এটা গল্পটা প্রথম পড়াতে কোনো পাঠকের মনেও বোধহয় এই ধারণাটা আসে না যতক্ষণ না সে গল্পটা শেষ করছে। কাজে যে এই যে দুটি চুরি, একটা চুরি মানে কি বলে যে পেশাদার যে চোর, সে খুনিবৃত্তির জন্য চুরি করতে যাচ্ছে, তার স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য চুরি করতে যাচ্ছে, এবং অন্যের সম্পত্তি চুরি করতে যাচ্ছে, একই সঙ্গে সেই সাথে তার নিজের ঘরের সম্পদটা চুরি হয়ে যাচ্ছে। এখানে আমি সম্পদ এবং সম্পত্তির কথা বলছি যে রবীন্দ্রনাথের একটা গল্প, ছোট গল্প হৈমন্তী, তোমরা পড়েছো, যে নারীকে সেখানে গল্পকথক বা নায়ক সম্মানিত করছে, তার স্ত্রীর মর্যাদাটাকে তুলে ধরছে এভাবে যে সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। তার মানে যে প্রাগৈতিহাসিক কাল থেকে নারীরা আসলে মানে পণ্য হিসেবেই ব্যবহৃত হয়েছে এই পুরুষ শাসিত সমাজে। মানে যখন কোনো যুদ্ধ হয়েছে নারী লুণ্ঠিত হয়েছে, যখন কোনো আনন্দের ঘটনা ঘটেছে তখন নারীকে উপহার দেওয়া হয়েছে অন্যান্য পণ্য সামগ্রীর সাথে। তো এই মানে অবস্থা থেকে রবীন্দ্রনাথ তার নারীকে, তার স্ত্রীকে, তার গল্পের নারী বা স্ত্রীকে মূল্যায়িত করছেন এইভাবে যে গল্পকথক অপু বলছেন তার স্ত্রী হৈমন্তীকে পেয়ে, মানে সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। তার মানে সম্পত্তিটা হচ্ছে
বৈষয়িক একটা ব্যাপার, যেটা যে কোনো কারণেই হস্তান্তরযোগ্য, একজনের কাছ থেকে আরেকজন হস্তান্তর করা যায়। কিন্তু সম্পদটা হচ্ছে এমন জিনিস যেটা কেবল নিজেকেই সমৃদ্ধ করে, গুণ, মর্যাদা বা চারিত্রিক যে কোনো বৈশিষ্ট্য যেটা মানুষের কাছে আকর্ষণীয়। তো সেইখান থেকে স্ত্রীকে রবীন্দ্রনাথ যে সম্মানিত করছেন সম্পদ, সেই সূত্রে বা সেই প্রসঙ্গে আমরা কথাটা বলছি যে যখন মধু অন্যের ঘরের সম্পত্তি চুরি করতে গেছে, যার জন্য চুরি করতে গেছেন, যে সম্পদকে রক্ষা করার জন্য চুরি করতে গেছে, নিয়তির প্রকৃতির প্রতিশোধে বিপরীত ঘটনায় তার নিজের ঘরের সম্পদটা চুরি হয়ে যাচ্ছেন সেই ঘরেরই একজনের দ্বারা। তো এটা একটা নিষ্ঠুর নিয়তির একটা ব্যাপার, বা যেটাকে আমরা কি বলবো, যে গল্পের মূল থিমই ছিল সেইটা। আরেকটা ব্যাপার যে লেখকের দর্শনটা কি, যেটা আমরা গল্পের শেষ লাইনে দেখছি যে জগতে কে চোর নয়, সবাই চুরি করে, এবং কি বলে, কেউ করে আইন বাঁচিয়ে, কেউ আইন ভাঙে। তার এই উপলব্ধিটা এমন একটা গভীর জীবন সত্য, এই উপলব্ধিটা করছে একটা সামান্য চোর তার ঘরের সবচেয়ে মূল্যবান সম্পদটা হারিয়ে, বা তার ঘরের সম্পদটা হারিয়ে। একবার যখন সে দ্বন্দ্ব বিক্ষুব্ধ হৃদয় নিয়ে চুরি করতে যাচ্ছে, তখন একবার তার মনে হয়েছে, যখন সেখান থেকে উত্তরণ ঘটছিল তার, যে জগতে কে চোর নয়। কিন্তু এরপরে যে যখন সে চুরি করে ঘরে ফিরে তার নিজের ঘর অদ্ভুত রকমের ফাঁকা দেখে, যে হঠাৎ করে কেমন করে ঘর এমন ফাঁকা হয়ে যেতে পারে। যখন সে অন্যের ঘরের সম্পত্তি চুরি করেছে তখন তার মনে হয়নি, কিন্তু এবার যখন নিজের ঘরে ফিরে এসে তার ঘরের সম্পদ চুরি হয়ে গেছে, তখন তার অদ্ভুত লেগেছে যে কেমন করে মানুষের ঘর এক রাতে হঠাৎ করে এমন করে ফাঁকা হয়ে যায়। তো এই যে দর্শনটা, যে জগতে সবাই চুরি করছে, কেউ করছে পুণ্যবৃত্তির জন্য, কেউ করছে জৈবিক তৃষার জন্য, যেটা পান্নালাল করেছে অন্যের স্ত্রী হরণ করে। তো এই চোর, অসংখ্য চোরে জগৎ পরিপূর্ণ, প্রত্যেক মানুষ তার নিজের জায়গায় নিজের প্রয়োজনীয় জিনিসগুলো চুরি করছে, কিন্তু সমাজের একটা শ্রেণীর মানুষকে কেবল চোর আখ্যায়িত করে তাদেরকে আধুনিক সমাজে, ভদ্র সমাজে, সভ্য সমাজে অস্পৃশ্য করে রাখছে। এটা যেন ওই শ্রেণীর মানুষগুলোর প্রতি একটা নির্মমতা, কি বলে, যে একটা বিরূপ আচরণেরই প্রকাশ, যেটা লেখক বোঝাচ্ছেন। কিন্তু এই চৌর্যবৃত্তি আসলে প্রতিটা মানুষের মধ্যেই আছে। প্রতিটা মানুষ, সভ্য হোক, কেউ মুখোশ পরে করছে, কেউ অনাবৃত অবয়বে চুরি করছে, কিন্তু সবারই স্বভাব হচ্ছে এই চৌর্যবৃত্তি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি চোর গল্পের আলোচনা। কাদু চরিত্রটাই একটু দেখবে, যদিও আমার কাছে এই চরিত্রটা মনে হয়েছে যে চরিত্রের যে বিবর্তনটা লেখক দেখিয়েছেন, হয়তো ছোট গল্পের কারণে, যে ছোট গল্পের যে সীমানা খুব দ্রুত অল্প সময়ে শেষ করতে হবে এবং ইঙ্গিতময়তা থাকবে, এর কারণে হয়তো কাদু চরিত্রের বিবর্তনটা লেখক খুব দ্রুত দেখিয়েছেন। যে আমরা দেখেছি যে মধুর বর্ণনায় আমরা জেনেছি যে 4 বছর তাদের খুব সুখের সংসার, মান, অভিমান, ভালোবাসা, হাসি কান্নার মধ্য দিয়ে চলে গেছে। কিন্তু মধু যখন তার এক রাতে চুরির সুবিধার জন্য রাখাল মিত্রের বাড়িতে তার স্ত্রীকে কাজ করতে পাঠায়, শুধু একদিনের জন্য, সে একদিনের পরে কিন্তু মধু আর কখনোই তার স্ত্রীকে কাজে যেতে বলেনি, বরং বারবার পিড়াপিড়ি করেছে কাজ ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু কাদু তার এই সুখের সংসারে মোহে একদিনই কেটে গেল, এবং সে ওই একদিনের পরে আর কাজ ছাড়েনি। এবং যদিও লেখক দেখাননি যে কাদু ঠিক কতদিন রাখাল মিত্রের বাড়িতে কাজ করেছে, কিন্তু 4 বছরের সুখের সংসার ভেঙে চলে যাওয়ার কথা কিন্তু লেখক বলছেন। এই যে কাদু চরিত্রের বিবর্তনটা হঠাৎ করে, বা হয়তো এটা শাড়ি গয়না, খাওয়া পড়া বা জৈবিকতার একটা ব্যাপার কাজ করে, বা সুখে নিশ্চিত জীবনযাপনের একটা তাড়না, যেটা হয়তো প্রতিটা মানুষই লালন করে তার ভিতরে, যে স্বাচ্ছন্দ্যময় একটা জীবন, খাওয়া পড়ার চিন্তাহীন, হয়তো সেই ব্যাপারটা লোভে বা পান্নালালের কি বলে, যে জৈবিক তৃষার এটা কি বলে, যে ফাঁদে পড়ে হয়তো সে তার সুখ দারিদ্র ক্লিষ্ট হলেও একটা ভালোবাসাময় জীবনের কথা সে খুব দ্রুত ভুলে কয়েকদিনের মধ্যে সে চলে গেছে তার সংসার ছেড়ে। তো ছোট গল্পের সীমিত অবয়বের কারণে হয়তো লেখক কাদুর মনোবিবর্তনটা খুব
বিস্তৃতভাবে বা বিস্তারিতভাবে বর্ণনা করার সুযোগ পাননি, কিন্তু কাদুর এই বিবর্তনগুলো মানে খুব দ্রুত সংঘটিত হয়েছে এবং এটা একটু অস্বাভাবিকই মনে হয়েছে। এবং একটা ব্যাপার যে দেখো, যে কাদুর অভিজ্ঞতার কিন্তু একটা কথা লেখক বলছেন যে যখন সে যাচ্ছে, মানে অনিচ্ছা সত্ত্বেও সে চুরি করতে যাচ্ছে, এবং মানে সেই সময়ে কাদুর ভাবটা দেখে তার মনে হচ্ছে যে সে আসলে চোরের মতো আচরণ করছে। মানে মানে আজন্ম চুরি করে করে যে অভ্যস্ত, তার সামনেই মানে চোরের মতো যে আচরণ, কাদুর যে আচরণটা, এটা মধু ঘোষের চোখে খটকার মতো লেগেছে, একটা মানে সন্দেহের মতো লেগেছে। তো এই যে মানে কাদুর চরিত্রের বিবর্তনটা, এই বিবর্তনটা আসলে ছোট গল্পের কারণেই এত আকস্মিক হয়েছে এবং পাঠকের কাছে একটা ধাক্কার ব্যাপার হিসেবে কাজ করেছে। তো এই দুজনকে নিয়ে আমাদের চোর গল্প, এবং মোটামুটি চোর গল্পের বিষয়বস্তু এখানেই আছে। মানে এ পর্যন্ত আমরা আলোচনা করেছি, তোমরা গল্পটা পড়ো। কিছু কিছু লাইন খুব যেমন চমৎকার তেমনি গুরুত্বপূর্ণ, তোমাদের ব্যাখ্যা আসে, যেটা আমরা একটু আগে কথা বললাম যে জগতে কে চোর নয়। একটা লাইন আছে, মানে লেখক যখন চোরদের সম্পর্কে বলছেন যে চোরদের জীবন নিঃসঙ্গতায় ভরা, চোরদের জীবন কবির মতো, সেখানে একটা লাইন আছে যে কবির ধর্ম, কবির নেশা নারী, চোরের নেশা চুরি। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যে চোরদের বৈশিষ্ট্য বর্ণনায় লেখক তুলে ধরছেন। আরেকটা লাইন আছে যে চোরের অভিজ্ঞতা অতুলনীয়, মানে তার হৃদয়ের দান্দিক অবস্থাটা তুলে ধরতে যে লেখক বলছেন চোরের অভিজ্ঞতা অতুলনীয়, হৃদয়ের বিবর্তন তাদের অসাধারণ। তো এই কিছু কিছু লাইন, এগুলো তো আমি যেটা বললাম যে খুব চোখে লাগার মতো লাইন। এছাড়াও কিছু মানে তোমরা গল্পটা সবটা অংশই খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, যে ব্যাখ্যা আসুক বা বড় প্রশ্ন আসুক, যা কিছুই আসুক, তোমরা যেন খুব ভালোভাবে অ্যান্সার করতে পারো। তো আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।